খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দিল্লি জ্বলছে, বাংলা থেকে আকাশপথে উড়ল 2000 জওয়ান। সুদীপ যদি সরাসরি বিজেপিতে আসেন, কি বলবেন একদা তার বিরুদ্ধে ক্ষোভ উগরে তৃণমূল ছাড়া তাপস রায়? এবার থেকে প্রত্যেকটি বাড়িতে থাকতেই হবে এই ব্যবস্থাপনা, বাধ্যতামূলক করল রাজ্য সরকার। ধর্মেন্দ্রর ইস্তফা চাই, কেন্দ্রের কাছে কাল পর্যন্ত সময়, অনড় সিজেপি। প্রশ্ন ফাঁস নিয়ে মোদী মন্ত্রিসভায়। নথি নিয়ে আলিপুরে হাজিরার নির্দেশ, কলকাতা পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রের স্ত্রী, ঠিক কি অভিযোগ? মমতার বৈঠকের পরেই কি পদত্যাগ কুণাল ঘোষের? ডিরেক্ট মেসেজ এলেই সাসপেন্ড, অ্যারেস্ট, 2 সরকারি আধিকারিককে বরখাস্ত করে আবার সাবধান করলেন মুখ্যমন্ত্রী। জন্ম এবং মৃত্যুর নিবন্ধনের ক্ষেত্রে একগুচ্ছ নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিবাদের কেন্দ্রস্থল যন্তর মন্তর, ছাত্র শিক্ষকদের উদ্দেশ্যে পরামর্শ জেএনইউ এর। বিধায়ক পদ খাওয়ার তাল, মনমোহন সিং এর আমল তুলে আক্রমণ কুণাল ঘোষের, সাংবাদিক বৈঠকে বললেন। ধর্মতলায় পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল, বামপন্থী ছাত্র সংগঠনের মিছিলে অবরুদ্ধ রাজপথ। টুরিস্ট লজের বন্ধ ঘরে শিক্ষিকার নিথর দেহ, সঙ্গী উত্তরপ্রদেশের বাসিন্দা। সম্পর্কের টানা পড়ে নেই কি মর্মান্তিক পরিণতি? মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম, ঘর চেয়েছিলাম, স্বাধিকার ভঙ্গের নোটিশ বিস্ফোরক কুণাল। অধ্যক্ষের সামনেই বললেন, ওনার সাথে আমার ব্যক্তিগত সমস্যা নেই। বিতর্কের মাঝে এলো সুখবর, বকেয়া ডিএর 50% অ্যাকাউন্টে ঢোকার সার্কুলার জারি রাজ্যে। হরমুজ প্রণালীতে আটকে 1500 জাহাজ, বিশ্বজুড়ে ভয়ঙ্কর সামুদ্রিক বিপদের চরম ঘণ্টা বাজাচ্ছেন বিজ্ঞানীরা। ককরোচদের সমর্থনে দিল্লি যাচ্ছেন মমতা, প্রতিবাদ বিক্ষোভে সোমবার যোগ তৃণমূল নেত্রীর। ভারতকে বাংলাদেশ পাকিস্তান বানানোর চক্রান্ত, নিট আন্দোলনে বিদেশি যোগ দেখছেন দিলীপ ঘোষ। নিট ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস, কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কেন্দ্রকে কি জানালেন বিচারপতিরা? শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে ভাবনা চিন্তার জন্য কাল পর্যন্ত সময়, সরকার পক্ষ সিজেপি বৈঠকে আর কি ঠিক হলো? 24x7 বিনোদন চ্যানেল হতে পারে না, বিচার প্রক্রিয়ার রেকর্ডিং নিয়ে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল, পাল্টা লাঠিচার্জ, জল কামান, ককরোচের মিছিলে রণক্ষেত্র ধর্মতলা। বাতিল হয়েছিল নিট, সেই ধাক্কা সামলে ফের পরীক্ষা দিয়ে গোটা দেশে প্রথম নিজের সাফল্যের গল্প শোনালেন আরিয়ান গুপ্ত। জ্যোতি বসুর আনা ব্যবস্থা বদলে যাবে এবার, কেড়ে নেওয়ার ভাবনাই হচ্ছে বলবৎ। নয়া পঞ্চায়েত বিলের তীব্র বিরোধিতায় সিপিআইএম এর মোস্তাফিজুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবাকে কলকাতা পুরসভার নোটিশ, বড় অফিসে নথি জমা দিলেন প্রতিনিধি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট প্রশ্নপত্র ফাঁসের দাবিতে দিল্লিতে চলমান তীব্র ছাত্র আন্দোলন ও রাজনৈতিক বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত 20 কোম্পানি সিআরপিএফ তলব করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ থেকে প্রায় 2000 জওয়ানের এই বিশাল বাহিনীকে আকাশপথে জরুরি ভিত্তিতে রাজধানীতে নিয়ে আসা হচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভের জেরে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ ও গোলমালের প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন ও চলমান উত্তপ্ত পরিস্থিতির কারণে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে দিল্লি পুলিশকে সহায়তা করার জন্য 30 কোম্পানি সিআরপিএফ ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছিল। মূলত বিধানসভা নির্বাচনের নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গে অবস্থানরত এই বাহিনীকে পরিস্থিতি সামাল দিতে এখন রাজধানী দিল্লিতে দ্রুত মোতায়েন করা হচ্ছে। লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের এনসিপিআই কি এবার বিজেপিতে মিশে যেতে পারে, তা নিয়ে জল্পনার আবহেই শুক্রবার বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে বসেছেন এই বিদ্রোহীরা। মুখ্যমন্ত্রীরও সেখানে থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তাকে আবার কটাক্ষ করেছেন এ রাজ্যের বিজেপি বিধায়ক এবং শিল্পমন্ত্রী তাপস রায়। তৃণমূলের 20 জন বিদ্রোহী লোকসভার সাংসদ ইতিমধ্যে এনসিপিআইতে মিশে গেছেন। এবার এই এনসিপিআই সরাসরি বিজেপিতে মিশে যেতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। এই আবহে দিল্লিতে নরেন্দ্র মোদী, অমিত শাহদের ঘনিষ্ঠ বিজেপি নেতা এবং মোদী সরকারের মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে একটি বৈঠক রয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের বিদ্রোহী এবং এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি। ভূপেন্দ্র যাদবের বাড়িতে এই বৈঠকের পরে এনসিপিআইতে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। সেদিনও বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার ফের সেই ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক। তাহলে কি এরপরই বিজেপিতে মিশে যাবেন এনসিপিআই সাংসদরা? তেমনটা হলে সরাসরি বিজেপির সাংসদ হয়ে যাবেন তারা, যার মধ্যে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিলেন তাপস রায়। এখন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা বিজেপিতে মিশে গেলে ফের এক শিবিরে হয়ে যাবেন দুই যুযুধান। এই নিয়ে জল্পনার আবহেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেছেন তাপস রায়। তাপস রায় বলেন, ওর যারা কর্মী বা সাধারণ মানুষ তাদের সঙ্গে দেখা দিক। নির্বাচনে মমতা ব্যানার্জির 22টি থানা, ডিসি 5টা, সিপিকে ব্যবহার করে এবং 4,47,000 যে ভোট এসআইআরে বাদ গেছে সেটাতে 92,000-এ জিতেছিল। আমি প্রার্থী ছিলাম, ওনার উচিত ওটা ছেড়ে দিয়ে একবার লড়ুক কলকাতা উত্তরে। রাজ্য জুড়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং আবর্জনা মুক্ত পরিবেশ গড়তে একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, প্রতিটি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ এবং রাস্তায় ময়লা ফেলা পুরোপুরি বন্ধ করাই মূল লক্ষ্য। বজ্র সংগ্রহের নজরদারিতে গাড়িতে লাগানো হচ্ছে জিপিএস। আগামী 31শে জুলাইয়ের মধ্যে সমগ্র রাজ্যে চালু হতে চলেছে আধুনিক স্বচ্ছ অ্যাপ। গৃহস্থের বাড়িতে কি পরিবর্তন? রাজ্যের একাধিক জায়গায় জল নিয়ে সমস্যা রয়েছে, বিশেষত প্রত্যন্ত গ্রামগুলিতে জল সংরক্ষণের জন্য রাজ্য সরকার নতুন চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন মন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে আগামী পরিকল্পনা হিসেবে তিনি জানান, প্রতিটি বাড়ির ছাদে বাধ্যতামূলক হচ্ছে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা, যা জামাকাপড় কাচা ও বাথরুমে ব্যবহারের উপযোগী করা হবে। এবার থেকে রাজ্যের প্রতিটি বাড়ির ছাদে এভাবে জল সংরক্ষণের ব্যবস্থা বাধ্যতামূলক করার কথা ভেবেছে রাজ্য সরকার। এর মধ্যে বাজার সহ একাধিক ক্ষেত্রে একাধিক বদল আনা হয়েছে। গৃহস্থের বাড়ির ক্ষেত্রেও নতুন পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বৃষ্টির জল সংরক্ষণ ও তা পুনর্ব্যবহারের যে উদ্যোগ নেওয়া হচ্ছে তাকে সাধুবাদ জানাচ্ছেন পরিবেশবিদরাও। তবে কিভাবে কোন প্রক্রিয়ায় ছাদে জল সংরক্ষিত হবে তা নিয়ে এখনও কোনো সুস্পষ্ট রূপরেখা তৈরি হয়নি। তার উপর কাজ করা হচ্ছে। পাশাপাশি পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে ইউআইডিএফ এর ফান্ড ব্যবহার করে কলকাতা সংলগ্ন এলাকায় দ্রুত গড়ে তোলা হবে এবং এক আধুনিক রিং রোড। কচুরিপানা থেকে শিল্প। অগ্নিমিত্রা জানান, পরিবেশ সুরক্ষার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। বাজার ও মন্দিরের ব্যবহৃত ফুল থেকে তৈরি হবে ধূপকাঠি ও আবির। পুকুর থেকে 50% কচুরিপানা তুলে তা হস্তশিল্পের কাজে ব্যবহার করা হবে। প্লাস্টিক বজ্র নিয়ন্ত্রণে বসানো হচ্ছে বোতল ক্রাশার, যেখানে ব্যবহৃত প্লাস্টিক বোতল জমা দিলে মিলবে বিনামূল্যে ব্যাগ। এসব বজ্র প্লাস্টিক ব্যবহৃত হবে বস্ত্র শিল্প ও রাস্তা তৈরিতে। অবশেষে সিজেপির সঙ্গে কেন্দ্রীয় সরকারের হাই ভোল্টেজ দ্বিতীয় দফার বৈঠক সম্পন্ন হলো। দিল্লিতে এদিন দুই পক্ষের সাক্ষাৎ হয়। তবে এই সাক্ষাতে সিজেপির তরফে সাফ জানানো হয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে তারা অনড়। সিজেপির তরফে বলা হয়েছে, কেন্দ্র আগামীকাল পর্যন্ত সময় চেয়ে নিয়েছে। সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা এদিন সাংবাদিকদের জানান, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে আমাদের দাবির প্রেক্ষিতে সরকার আগামীকাল বিকেল পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করি সরকার শীঘ্রই তাকে সরিয়ে দেবে। কনস্টিটিউশন ক্লাবে প্রায় 2 ঘন্টা ধরে চলা বৈঠকের পর সিজেপি জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান যে সরকার তাদের 2টি দাবি মেনে নিয়েছে। সিজেপি দাবি জানিয়েছে যে আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। তবে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এখনও অনড় আরশোলারা। সিজেপি নেতৃবৃন্দ এবং সরকারের তরফে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংদের মধ্যে বৈঠকের 3য় পর্বটি শনিবার অনুষ্ঠিত হবে। এদিকে মোদী সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা বৈঠকটিকে সৌহার্দ্যপূর্ণ বলে অভিহিত করলেও এর বিস্তারিত বিবরণ প্রকাশ করেননি। সিজেপির কোনো দাবি সরকার মেনে নিয়েছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি। নাড্ডা জানিয়েছেন, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে তাদের 3টি প্রধান দাবি ও 5টি সংস্কার প্রস্তাব ছিল। আমরা তাদের জানিয়েছি যে আগামীকাল বিকেলে আমরা আবারও তাদের সঙ্গে দেখা করব। বিক্ষোভ প্রশমিত করতে এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভ শান্ত করার লক্ষ্যে সরকারের তৎপরতা জোরদার করার মধ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় মন্ত্রিসভা এমন একটি বিল অনুমোদন করেছে যাতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের জন্য কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে। কালীঘাটের বাড়ি অনুমোদিত নকশা মেনে তৈরি হয়েছে কিনা তা যাচাই করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে কলকাতা পুরসভা। শুক্রবার আলিপুরে পুরসভার 9 নম্বর বড় অফিসের বিল্ডিং বিভাগে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে তাকে হাজির হতে বলা হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার পরিবারের সম্পত্তি ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। কালীঘাটের বাড়িতে অনুমোদিত নকশার বাইরে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে পুরসভার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাড়ির বিভিন্ন অংশ মাপযোগ করে দেখেন। এরপর কলকাতা পুরসভা আইনের 401 ধারায় পরিবারের সদস্যদের নোটিশ পাঠানো হয়। ওই নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। আদালতে তাদের দাবি, 29 সি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি সমস্ত রিটেক
আদালতে তাদের দাবি 29C হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি সমস্ত নিয়ম মেনে নির্মাণ করা হয়েছে। কালীঘাট রোডের অন্য বাড়ির নির্মাণেও কোনো বেআইনি অংশ নেই বলে দাবি পরিবারের। এই আবহে অনুমোদিত নকশা, নির্মাণ সংক্রান্ত অনুমতি এবং অন্য প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখতে অমিত বন্দ্যোপাধ্যায়কে বড় অফিসে তলব করা হয়েছে। সূত্রের খবর, শুক্রবারই তিনি সমস্ত নথি নিয়ে পুরসভার আধিকারিকদের সামনে হাজির হতে পারেন। পুরসভা এখন জমা দেওয়া নথির সঙ্গে বাড়ির বাস্তব নির্মাণের মিল রয়েছে কিনা তা যাচাই করবে। কোনো অসঙ্গতি ধরা পড়লে পরবর্তী আইন ও প্রশাসনিক পদক্ষেপ করা হতে পারে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি তলব। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে পৌঁছলেন মদন মিত্রের স্ত্রী, তার সঙ্গে রয়েছেন ছোট ছেলে শুভরূপও। গতকাল ইডি দপ্তরে হাজিরা মদন মিত্রের বড় ছেলে স্বরূপের। ইতিমধ্যে ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন মদন মিত্রের ছোট ছেলে শুভরূপও। গত 22 তারিখ তাকে প্রায় 9 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এবার ইডির নজরে মদন মিত্রের স্ত্রী। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েও কোনো প্রশ্নের উত্তর দেননি মদন পত্নী। হাতজোর করে লিফটে উঠে যান। বৃহস্পতিবার পৌর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন মদন মিত্রর বড় ছেলে স্বরূপ মিত্র। ব্যাংকের নথি নিয়ে আসতে বলা হয় স্বরূপকে। বড় ছেলে স্বরূপের পাশাপাশি আজ মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্রকেও তলব করল ইডি। ইতিমধ্যেই তিনি হাজির দেন সিজিও কমপ্লেক্সে। শুক্রবার বেলা 11:30 নাগাদ সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে যান তিনি। সঙ্গে ছিলেন ছোট ছেলে শুভরূপ। বুধবার ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন মদন মিত্রর ছোট ছেলে শুভরূপ। প্রায় 9 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বের হন তিনি। বের হওয়ার পর ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি শুভরূপ মিত্র। এই সপ্তাহে পরপর 3 দিন মদন মিত্রর পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, গত জুন মাসে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতেও যান ইডির আধিকারিকেরা। কলকাতা সহ মোট 7টি জায়গায় তল্লাশি চালায়। মদন মিত্রের বাড়ি ছাড়াও দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলেঘাটাতেও তল্লাশি চালিয়েছিল ইডি। এর আগে সুজিত বসু এবং তার পুত্র সমুদ্র বসুর বিরুদ্ধেও আদালতে যে চার্জশিট জমা দেয় তদন্তকারী সংস্থা, তাতে উল্লেখ ছিল দক্ষিণ দমদম পুরসভায় চাকরি প্রাপকদের নাম বেআইনিভাবে সুপারিশ করার অভিযোগ উঠেছে সুজিতের বিরুদ্ধে। কম বেশি 150 জন চাকরি প্রার্থীর নাম রয়েছে। প্রায় 250 কোটির লেনদেন হয়েছে। কেনা হয়েছিল বিপুল সম্পত্তি। শুধু ইডি নয়, গত বছরের অক্টোবরেও পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। সেই সময় তার বাড়িতে প্রায় 5 ঘন্টা ধরে তল্লাশি চালানো হয়। বিধানসভার স্পিকারের কাছে নিজের সাম্প্রতিক আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিধায়ক কুণাল ঘোষ। গত বুধবার বিধানসভায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাকে সাসপেন্ড করে অধিবেশন কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছিল। শুক্রবার এই ঘটনার প্রেক্ষিতে বিধানসভায় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ পেশ করলে এই বিধায়ক ক্ষমা প্রার্থনা করেন। তিনি দাবি করেন যে তার উদ্দেশ্য স্পিকারকে অসম্মান করা ছিল না, বরং বিভিন্ন প্রস্তাবের নাম না থাকা নিয়ে ক্ষোভ থেকেই তিনি প্রতীকী প্রতিবাদের পথ বেছে নিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের অন্দরে কিছুদিন ধরেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও কালীঘাট শিবিরের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ এসেছে। বুধবার বাজেট বিতর্কের সময় ঋতব্রত শিবিরের বিধায়ক আখরুজ্জামানের সঙ্গে কুণাল ঘোষের বাক বিতণ্ডা চরম আকার নেয়, যার জেরে মার্শাল দিয়ে তাকে বের করে দেওয়া হয়। এদিকে ঘটনার আগেই দিন বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে কুণালকে সংযত থাকার কড়া বার্তা দেওয়া হয়েছিল বলে জানা গেছে। অন্যদিকে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিরোধী শিবিরের অভ্যন্তরীণ সমস্যার দায় শাসক দলের নয় এবং তাদের নিজেদেরই সমাধান করতে হবে। সব কাগজপত্র বৈধ থাকা সত্ত্বেও লরি চালকের কাছে হাজার হাজার টাকা ঘুষ দাবি এবং গাড়ি আটকে রাখার অভিযোগে 2 মোটর ভেহিকল ইন্সপেক্টরকে সাসপেন্ড করা হয়েছে। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টে কর্তব্যরত ওই 2 আধিকারিককে সাময়িক বরখাস্ত তো বটেই, একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় এবং আইনি ব্যবস্থার অংশ হিসেবে রাজ্যের দুর্নীতি দমন শাখাকে পূর্ণাঙ্গ ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছে নবান্ন। শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসন ও আমলাতন্ত্রের উদ্দেশ্যে স্পষ্ট করে জানিয়েছেন দুর্নীতি ও তোলাবাজির প্রশ্নে তার সরকার জিরো টলারেন্স নীতিতেই চলবে। শুক্রবার উল্টোরথের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। 2 সরকারি আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রসঙ্গ তুলে বলেন, সরকারি কর্মচারী ও পুলিশ কর্মীদের নজরদারিতে রাখার যে আইনি ব্যবস্থার কাঠামো রয়েছে তাকে আরো শক্ত ও মজবুত করা হচ্ছে। একদম আমার কাছে ডাইরেক্ট মেসেজ এলেই সাসপেন্ড হতে হবে, অ্যারেস্ট হতে হবে। গতকাল বিকেলে আমার কাছে অভিযোগ এসেছে আর রাতেই ওরা সাসপেন্ড হয়ে গেছে। কোনো ছাড়াছাড়ির জায়গা নেই, সব অনিয়ম বন্ধ। প্রশাসনের অন্দরে স্বচ্ছতা আনতে একটি বিশেষ টোল ফ্রি নম্বর চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বালি, কয়লা, পাথর কিংবা সুপারি সর্বত্র সিন্ডিকেট রাজ খতম করতে এই নম্বর চালু হচ্ছে। নবান্নে খোলা হচ্ছে কেন্দ্রীয় কন্ট্রোল রুম। সাধারণ মানুষ কিংবা ব্যবসায়ীরা সরাসরি সেখানে অভিযোগ জানাতে পারবেন এবং অভিযোগের সত্যতা পেলেই গ্রেপ্তার ও সাসপেনশনের মতো পদক্ষেপ করা হবে। জন্ম এবং মৃত্যুর শংসাপত্রের জালিয়াতি রুখতে কড়া রাজ্য, এই নিয়ে একগুচ্ছ পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পৌরসভা চেয়ারম্যান বা কার্যনির্বাহী আধিকারিকরা তাদের পূর্ববর্তী নিবন্ধকের দায়িত্ব থেকে সরে আসবেন। পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিকের জন্য জনপ্রশাসনকে আরও স্বচ্ছ, দায়বদ্ধ ও সহজলভ্য করে তুলতে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।
জনসেবা প্রদানের ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে আমরা রাজ্য জুড়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার প্রবর্তন করেছি। জেলা স্তরে তদারকি। এখন থেকে প্রতিটি রাজস্ব জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর আনুষ্ঠানিকভাবে জন্ম ও মৃত্যুর জেলা নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করবেন, যার ফলে জেলা স্তরে কাজের মধ্যে কেন্দ্রীয় সমন্বয় বজায় থাকবে। প্রাতিষ্ঠানিক নিবন্ধনের ব্যবস্থাকে শক্তিশালীকরণ। সংশ্লিষ্ট স্বাস্থ্য কেন্দ্র বা চিকিৎসা প্রতিষ্ঠানের সংগঠিত সমস্ত জন্ম ও মৃত্যুর ক্ষেত্রে ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, গ্রামীণ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট এবং মেডিকেল কলেজের প্রধানরা নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করবেন। নিবেদিত সরকারি আধিকারিক নথিপত্র সংরক্ষণ ও প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এখন প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার ক্ষেত্রে সরকারি আধিকারিকদের নিবন্ধক হিসেবে নিযুক্ত করা হবে। জনসাধারণের জন্য অধিকতর নির্ভুলতা, কর্মদক্ষতা এবং নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই প্রগতিশীল পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে।